এবার এবার যাবি কোথায়? এখন তোকে কে বাঁচাবে? চুপ, তুই নিজে আগে বাঁচ তো। হঠাৎ আলো পড়ল চোখের উপর। চোখ খুলে চমকে উঠলাম। খাড়া হয়ে উঠেছে আমার সারা দেহের লোম। আমার মধ্যে আর আমি নেই, ভয়ে কাঠ হয়ে গেছি। হাতে ছোড়া নিয়ে একটা বিভৎস চেহারার লোক আমার দিকে এগিয়ে আসছে। দাঁতগুলো বেরিয়ে আছে, চোখ বলে কিচ্ছু নেই। চোখের জায়গায় বিরাট গর্ত। মনে হচ্ছে হাতে ছোড়া নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। কম্পার্টমেন্ট খালি। একটু আগেই তো এখানে অনেক লোক ছিল। সব গেল কোথায়? 3.3 হরর FM, আপনার আমার সবার ভৌতিক আড্ডাখানা। নমস্কার, 3.3 হরর FM থেকে বলছি সহেলি। আজ আপনারা শুনছেন শ্রী অলোক কৃষ্ণ চক্রবর্তী রচিত ভৌতিক গল্প মাঝরাতে ট্রেনের কামরায়। পাঠে আমি সহেলি। অনেক দিন আগের কথা। গ্রামগঞ্জে তখন বিজলিবাতির নামগন্ধও ছিল না। ছিল তেলের বাতি, হ্যারিকান আর লম্ফ জ্বলত সর্বত্র। সেই সব টিমটিমে আলোয় সামনে 2-4 হাতের বেশি দেখা যেত না। পূর্ণিমার রাত ছাড়া রাস্তাঘাট থাকত ঘন অন্ধকারে ঢাকা। জঙ্গল টঙ্গলের ধারে সহজে কেউ ঘেঁষত না অমাবস্যার রাতে। অন্ধকারে কেমন যেন ভয় ভয় করত, একটা ভুতুরে ভুতুরে ভাব বিরাজ করত। এমনই অমাবস্যার এক অন্ধকার রাতে আমাকে বাড়ি ফিরতে হয়েছিল অজপাড়াগাঁয়ের একটা বাড়ি থেকে। বিশেষ একটা দরকারে সেখানে গেছিলাম। কাজ শেষ হতেই স্টেশনের দিকে পা বাড়ালাম। শীতকাল, প্রচণ্ড ঠান্ডা পড়েছে অসহ্য। শীতের কামড়ে রক্ত যেন হিম হয়ে যায়। ঠক ঠক করে কাঁপছি, পা যেন আর চলতে চায় না, তাই চলার গতি মন্থর। স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিল। রাত তখন 8টা। ফাঁকা স্টেশন চত্বর। স্টেশন নামেই স্টেশন। একটা টিমটিমে তেলের বাতি চলছে। টিকিট বিক্রির ঘরখানাও তথই বছর। ছোট একটা টিনের ঘর, 3-4 জন লোকের চলাফেরা দায়। টিকিট কাউন্টারে এসে কলকাতার ট্রেনের খোঁজ নিলাম। ওখানে যা শুনলাম তাতে হতাশ হলাম। রাত 10টার আগে নাকি কোনো ট্রেন নেই। এই দুরন্ত শীতে 2 ঘন্টা কাটাবো কি করে? স্টেশনের চারিদিক তো ফাঁকা, ধুয়ো ধুয়ো মরুভূমি, জনবসতির চিহ্ন নেই। এই ঘুটঘুটে অন্ধকারে কেমন যেন গা ছমছম করতে লাগলো। তাই টিকিট কাউন্টারে চলে গেলাম। ভদ্রলোক আমাকে দেখে বলে উঠলেন, এতটা সময় কোথায় কাটাবেন? এই শীতে এদিক ওদিক না ঘুরে বরং ঘরে এসে বসুন। আমি বললাম, এই কথাটা আগেই আপনাকে বলতাম, কিন্তু সাহস হচ্ছিল না জানেন। আপনি যদি কিছু মনে করেন। আমার কথা সে হবার আগেই ভদ্রলোক বললেন, এতে মনে করবার কি আছে? বরং দুজনে বসে গপ্প টপ্প করে সময়টা কাটানো যাবে। ধন্যবাদ, আসুন আসুন বলে ভদ্রলোক দরজার দিকে এগিয়ে গেলেন। আমিও ভিতরে ঢুকলাম। দুজনে নানা রকম গল্প করতে লাগলাম। কথায় কথায় ভূতের কথা উঠল। হঠাৎ ভদ্রলোক বললেন, এই ট্রেনটা একটু সাবধানে যাবেন, বুঝলেন? কেন? অনেক রাত থেকে ট্রেনে যাব বলে বুঝি? না না,
অনেক রাত্রির জন্যে নয়, অন্য কারণ আছে। অন্য কারণ আবার কি? আছে মশাই, আছে। তাহলে ব্যাপারটা খুলেই বলুন না। আসলে ভূতের ব্যাপার আছে। ভূতের কথা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। আরে হাসবেন না, একদম হাসবেন না। না হেসে আর কি করি বলুন? ভূত বলে কিছু আছে নাকি? আছে আছে, আমার কথা শুনলেই বুঝতে পারবেন। মনে মনে ভাবলাম সময়টা বেশ ভালোভাবেই কাটবে। এই ধরনের গাঁজাখুরি গল্প শুনতেও তো বেশ ভালো লাগে, তা শোনাই যাক না। ছোটবেলায় তো ঠাকুমা দিদিমার মুখে অনেক শুনেছি, এমনকি ভূতে গল্প শোনার জন্য অনেক জোরাজোরি করেই। এই ভদ্রলোকের থেকে চেয়ে পড়লাম, বলুন ভূতের গল্পই শুনি। ভদ্রলোক বললে, 10টায় যে ট্রেনটা এখানে আসছে ওই ট্রেনেই অনেক ভূত দেখেছে। কিরকম? ওই ট্রেনেরই কোনো একটা কম্পার্টমেন্টে একজন খুন হয়েছিল জানেন। সেই ভয়াবহ দৃশ্যটায় রাত্রিবেলায় বহু লোক দেখেছে। প্রতি রাত্রে দেখা যায় নাকি? না তা নয়, তবে শনি মঙ্গলবারে অমাবস্যার রাত্রিরে দেখা যায়। কামরা ভর্তি লোকের সামনে ভূত আসে? না, কামরা ফাঁকা হয়ে যখন একজন লোক থাকে তখনই নাকি আসে, তাও রাত 12টার পরে আসে। 12টার পরে কেন? খুনটা নাকি হয়েছিল রাত 12টার পরে। ভূত কারোর ক্ষতি করেনি? সেটা ঠিক বলতে পারবো না। কথায় কথায় রাত অনেক হয়ে গেল, 10টা বাজি বাজি করছে। ট্রেন আসার সময় হয়ে গেছে। প্রায় ঘন্টা ধরে কোনো রকম বোর ফিল করিনি, বরং বেশ ভালোই কাটলো। ভূতের গল্পটা খুবই এনজয় করলাম। বেরিয়ে আসার সময় ভদ্রলোককে ধন্যবাদ জানালাম। সত্যিই তো, এই জনশূন্যপুরে এরকম একজন ভদ্রলোক চট করে মেলে না। বেরিয়ে আসার সময় তিনি আবার আমাকে সতর্ক করে দিলেন, ফাঁকা কামরায় উঠবেন না। কামরায় লোকজন বেশি না থাকলে লোক ভর্তি অন্য কামরায় চলে যাবেন। হঠাৎ আমার মাথায় এলো, এই ভৌতিক কামরাটা তো সরকার বাতিল করে দিতে পারে। তাই বললাম, এই ভৌতিক কামরাটা রাখার কি দরকার, সরিয়ে দিলেই হয়। ভদ্রলোক বললেন, কে সরাবে? কেন, রেল কোম্পানি। রেলের তো মাথা ব্যথা নেই, এমনিতেই অর্ধেকের উপর যাত্রী টিকিট কাটে না, তাতে কি রেল কোম্পানির কম ক্ষতি হচ্ছে? তা ঠিক। মনে মনে হেসে মুখে কৃত্রিম গাম্ভীর্য এনে বললাম, তবু ভূত বলে কথা, কখন কি হয় বলা যায়। ভদ্রলোক বললেন, এবার এগিয়ে যান, আবার কখনো এদিকে এলে দেখা করবেন। নিশ্চয়ই, বলে আমি এগিয়ে গেলাম। ঘুমন্ত স্টেশনটা জেগে উঠল রাত 10টার কাছাকাছি। সিগন্যাল ডাউন, গাড়ির সময় হয়েছে। দেখতে দেখতে ইঞ্জিনের আলোয় আলোকিত হয়ে উঠছে গোটা স্টেশন চত্বর। ট্রেনটা ইন করছে। স্টেশনে ট্রেন থামল। এবার যাত্রীদের ওঠা নামার পালা। যাত্রী সংখ্যা খুবই কম, নামা যাত্রী তবুও কিছুটা বেশি। ওঠার নেই বললেই চলে। আমাকে নিয়ে বড় জোর 3-4 জন। ভদ্রলোকের কথা অমান্য করলাম না, ভিড় কামরায় উঠলাম। জেগে থাকা পর্যন্ত দেখলাম প্রতি স্টেশনেই লোক ওঠানামা করছে। কামরার লোক কিচকিচ করছে। আমি বসেছিলাম এক কোণে। শীতের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে সর্বাঙ্গে যেন সূচ বিচ্ছে। গাড়ি ভর্তি লোক। ঘড়ি দেখলাম, রাত তখন 11:30। সারাদিন ঘুরে ক্লান্ত, চোখ বুঝে আসছে। কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। হঠাৎ আলো পড়ল চোখের উপর। চোখ খুলে চমকে উঠলাম,
খাড়া হয়ে উঠেছে আমার সারা দেহের লোম। আমার মধ্যে আর আমি নেই, ভয়ে কাঠ হয়ে গেছি। হাতে ছোরা নিয়ে একটা বীভৎস চেহারার লোক আমার দিকে এগিয়ে আসছে। দাঁতগুলো বেরিয়ে আছে, চোখ বলে কিচ্ছু নেই, চোখের জায়গায় বিরাট গর্ত। মনে হচ্ছে হাতে ছোরা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। কম্পার্টমেন্ট খালি, কিন্তু একটু আগেই তো এখানে অনেক লোক ছিল, সব গেল কোথায়? মনে মনে ভাবলাম, ছোটবেলার স্বপ্ন দেখার অভ্যেস এখনো গেল না। ভদ্রলোকের কাছ থেকে একটু আগে এই গাড়িটার কামরার ভূত আছে শুনেছি। ব্যাস, ঘুম আসতে না আসতে সেই ভূতে স্বপ্ন দেখছি। যত সব বাজে চিন্তা। এমনিতেই শরীর খুব ক্লান্ত, আবার চোখ বুজে এলো। এবার ঘুম ভাঙল চিৎকার চেঁচামেচির শব্দে। চোখ খুলে অবাক, কামরায় মাত্র দুজন লোক, দুজনের হাতেই ছোরা। একজন বলছে, এবার এবার যাবি কোথায়? এখন তোকে কে বাঁচাবে? অপরজন তর পাচ্ছে, চুপ, তুই নিজে আগে বাঁচ। তারপরে শুরু হলো ধস্তাধস্তি। দেখতে দেখতেই পরস্পর পরস্পরকে বুকে ছুঁড়ে বসিয়ে দিল। দুজনই মেঝেতে পড়ে গেল। দুজনের বুক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। মুহূর্তে দৃশ্যে পরিবর্তন। সে কি ভয়ঙ্কর দৃশ্য! দুটো বীভৎস কাটা মুন্ডু শূন্যে ভাসছে। মুন্ডু দুটো জ্বলন্ত চোখে আমার দিকে এগোচ্ছে। মাথা ছাড়া দেহের আর কিছু নেই তাদের। নির্জন রাত্রি, একটি প্রাণীরও চিহ্ন নেই কামরায়। একা আমি, আমার সর্বাঙ্গ অবশ হয়ে যাচ্ছে। দু একবার উঠবার চেষ্টা করে ব্যর্থ হলাম। শত চেষ্টাতেও মুখ থেকে কোনো আওয়াজ বেরোলো না। এই কনকনে শীতেও ঘামে আমার সারা দেহ ভিজে গেছে। ইতিমধ্যে মুন্ডু দুটোর চোখ আরো লাল হয়ে উঠেছে। কটমট করে আমার দিকে তাকাচ্ছে, আর একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। উঠে দাঁড়ানোর মতো ক্ষমতাও নেই আমার। এই কি সর্বনাশ! হঠাৎ মুন্ডুগুলোর হাত এলো কোথা থেকে? হ্যাঁ, মাথার নিচে হাত ঝুলছে। চারখানা হাত আমার গলার কাছে এসে গেছে, একেবারে কাছে। এক্ষুনি হয়তো গলা টিপে ধরবে। আমি খুব জোরে চিৎকার করে উঠলাম। এবার আমার গলা দিয়ে আওয়াজ বেরোলো, বাঁচাও! ঠিক সেই সময় গাড়ি স্টেশনে থামলো। আমি যে কামরায় আছি সেই কামরায় কয়েকজন লোক উঠল। তারা জিজ্ঞেস করলো, কি হয়েছে, কি হয়েছে আপনার? আপনি বাঁচাও বলে চিৎকার করে উঠলেন কেন? আমি জিজ্ঞেস করলাম, আপনারা শুনতে পেয়েছেন? একজন বললেন, শুনতে পেয়েছি বলেই তো আপনার সবাই এই কম্পার্টমেন্টে উঠলাম। কি হয়েছে বলুন তো? ভূত দেখেছি বললে লোকে হাসবে, আজকালকার দিনে কি এ কথা বলা যায়? তাই বললাম, তেমন কিছু নয়, স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন না অন্য কিছু? অন্য আবার কি? ভূত টুত দেখেছিলেন নাকি? ভূত বলে কি কিছু আছে? আছে মশাই, আছে। সেই জন্য আমরা কেউ কখনো একা একা এই ট্রেনে যাতায়াত করি না। আমি আমতা আমতা করে বললাম, তা ঠিক, তবে আমিও ওই ধরনেরই কিছু দেখেছি। কি দেখেছেন? সবাই প্রায় একসঙ্গে চিৎকার করলেন। পুরো ব্যাপারটাই খুলে বললাম। তবে বলে একজন আমার দিকে তাকালেন। আপনাদের কথা আমি অস্বীকার করছি না, তবুও আমার মনে হচ্ছে আমি স্বপ্নই দেখেছি। এই ট্রেনটার একটা পার্টিকুলার কম্পার্টমেন্টে একই ধরনের স্বপ্ন কি সবাই দেখে? সত্যি, এই প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই চুপ করে গেলাম। তখনও আমার চোখের সামনে ভাসছে সেই ভয়ঙ্কর দৃশ্যটা।